ওয়ালাইকুম। সরকারের প্রাণ ভ্রমরায় যে টান পড়েছে, বেশ ভালোভাবে টান পড়েছে, এটা এখন মোটামুটি সবার কাছে স্পষ্ট। এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে সরকারের প্রাণ ভ্রমরা কি এবং এটা নিয়ন্ত্রণ কোথায়, কাদের হাতে। আহ, সম্প্রতি একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বের হয়েছে। আপনারা কি আমাকে একটু কেউ একজন বলবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি কন্টিনিউ করি তাহলে। সম্প্রতি একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বের হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে সেটা খেয়াল করেছেন। সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক একটা আদেশ জারি করেছে সমস্ত বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যে যে ডলার সংগ্রহের ক্ষেত্রে এখন আর দামের কোনো সীমারেখা থাকবে না। কেউ একজন কি যদি বলেন যে শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো, আমি এখনো কারো কোনো মেসেজ, জি ধন্যবাদ, একজন লিখেছেন। হ্যাঁ, তো বললাম যে বাংলাদেশ ব্যাংক যে আদেশটা জারি করেছে, এর আগে যে নিয়মটা ছিল আগের আদেশে, যে ডলার সংগ্রহ করতে হলে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া একটা দামের মধ্যে থাকতে হতো, এর চাইতে বেশি দামে কিনতে পারবে না। কারণ বেশি দামে কিনতে হলে তো বেশি দামে আবার সেটা বিক্রিও করতে হবে। তো ডলারের বাজার জোর করে ধরে রাখার একটা চেষ্টার অংশ হিসাবে এটা ছিল যে আমরা যে দাম ঠিক করে দিয়েছি এর বাইরে তুমি কিনতে পারবে না। কিন্তু এখন এই আদেশ তুলে নেওয়া হয়েছে, বলা হয়েছে ব্যাংকগুলো যে যার মতো ডলার যে কোনো প্রাইসে তোমরা তোমাদের খুশি মতো ডলার সংগ্রহ করতে পারবে। আমরা জানি যে সরকারি বেসরকারি ব্যাংকগুলো তারা বিভিন্ন দেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় তাদের কাছ থেকে ডলার সংগ্রহ করে। রেমিটেন্স যারা পাঠায় তারাও ব্যাংকের মাধ্যমে যেগুলো পাঠায় এটা রেমিটেন্স হয়। আর দেশ থেকে যারা এলসি করে বিভিন্ন পণ্য আমদানির জন্য, তারা তো ব্যাংকের মাধ্যমেই করতে হয়। তো ব্যাংকের মাধ্যমে যখন এলসি খোলে একটা জিনিস বিদেশ থেকে আমদানির জন্য, তো সেই এলসির জন্য ডলার লাগে, সুতরাং ব্যাংকগুলোর নিজস্ব ডলারের প্রয়োজন হয়। এটা সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কাছে হিসাবটা থাকে আর কি, যে কোন ব্যাংকের কাছে কত ডলার আছে, এটাই রিজার্ভ হিসাব হয়। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে এই এটা উঠে বিধিনিষেধে উঠে নেওয়া হয়েছে যে যে যার মতো তোমরা কিনতে পারবা। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যে ডলারের সংকটে সরকারের মাথা খারাপ দশা, মানে একেবারে হাহাকার চলছে ডলারের জন্য। তো আমি সেটা সম্পর্কে বিস্তারিত বলার আগে আপনাদেরকে বলি যে দুনিয়ার যেসব দেশ থেকে ডলার যায় বাংলাদেশে বা বাংলাদেশ ডলার সংগ্রহ করে, এর মধ্যে এককভাবে সবচাইতে বড় সোর্স বা উৎস হলো মার্কিন যুক্তরাষ্ট্র। রেমিটেন্স এবং রপ্তানি দুটো মিলিয়ে, আবার কেউ ভুল বুঝবেন না যারা আমাদের ভাইরা মধ্যপ্রাচ্যে আছেন, রেমিটেন্সের জন্য কখনো যুক্তরাষ্ট্র এক নম্বর, কখনো সৌদি আরব, আর এখন হলো আরব আমিরাত, তারা এক নম্বরে রেমিটেন্সে। কিন্তু আমি বলছি দুটো মিলিয়ে রেমিটেন্স এবং রপ্তানি, এই দুটো মিলিয়ে বরাবরই সবসময় ডলারের সবচাইতে বড় সোর্স বা সূত্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র। রপ্তানি বাজার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে একক বৃহত্তম বাজার, মানে সবচাইতে বড় ডলারের সোর্স মার্কিন যুক্তরাষ্ট্র। রেমিটেন্স এবং রপ্তানি দুটো মিলিয়ে এক নম্বরে, সবসময় এক নম্বরে, এই দুটো মিলিয়ে। তো সেই আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে এই রেমিটেন্সের ক্ষেত্রে কি ঘটেছে এবং ঘটছে আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। কিন্তু তা এর মধ্যে একটা বিষয় হলো যে ডলার সরকারের লাগে কোথায় সেটা তো আপনারা জানেন। একটা হলো যে আমদানি করার জন্য, জিনিসপত্র আমদানি, জ্বালানি, খাবার, বহু রকম ভোগ্যপণ্য মানে খাবার দাবার কমোডিটি, এগুলো আমদানির জন্য ডলার লাগে। আরেকটা হলো বিদেশ থেকে সরকার যে ঋণ নিয়েছে এই ঋণের কিস্তি পরিশোধ করবার জন্য। তো এই ঋণ, এটা তো আরেক চ্যাপ্টারে আলোচনা, এখন গিয়ে পারা যাবে না। কম বেশি 150 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে, যেটা এই সরকার যখন ক্ষমতায় আসে মাত্র 21 বিলিয়ন ডলার ছিল আমাদের ঋণ, বিদেশি ঋণ। সেটা এখন 150 বিলিয়ন ডলারে তারা নিয়ে গেছে। এবং এই 150 বিলিয়ন ডলার, তো এটা অবশ্য সরকার বলে সরকারি হিসাবে 100 কত বিলিয়ন ডলার, আর আনঅফিসিয়ালি এটা প্রায় 150 বিলিয়ন ডলার। এর বাইরেও আরও আছে, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এগুলো আবার হিসাবের মধ্যে আসে না, এটা সাপ্লায়ার্স ক্রেডিট টাইপের একটা ঋণ আর কি। যাই হোক, তো এখন এই ঋণের কিস্তি দিতে হয়, আর এই ঋণের কিস্তির মধ্যে আবার নরেন্দ্র মোদীর ঘুষও আছে। নরেন্দ্র মোদীকে তো ঘুষ দিতে হয়, বড় অঙ্কের ঘুষ দিতে হয়, সেটা সরাসরি না ইনডাইরেক্টলি দেয়, এটা আপনারা জানেন বোঝেন। একটু জাস্ট মিলিয়ে দিই, এই যে আদানি এবং আম্বানি,
বিদ্যুৎ আমদানি ভারত থেকে। আমাদের নিজেদের দেশেই নাকি 24 না 25,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে। আমাদের ডিমান্ড হলো 12,000 13,000 মেগাওয়াট। একদম পিক টাইমে 12-13,000 মেগাওয়াট লাগে আমাদের। তো তারপরও আমরা আদানি এবং আম্বানি থেকে বিদ্যুৎ নিচ্ছি এবং এটার জন্য প্রতি মাসে কত ডলার দিতে হয় আদানি আম্বানিকে জানেন? আদানির একাই হচ্ছে $27 মিলিয়ন প্রতি মাসে। আর আম্বানিরও বোধহয় এরকম 12-13 মিলিয়ন ডলার হবে, কারণ তারটা আদানির অর্ধেক তার ক্যাপাসিটি। তো এই আদানি আম্বানিকে মাসে $40 মিলিয়ন দিতে হয়। আর আমরা কে না জানি আদানি আম্বানি হলো নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার। এটা ভারতের পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হয়। ভারতের রাজনীতির একটা বড় উপাদান হলো নরেন্দ্র মোদীর এই দুই ক্যাশিয়ার, আদানি এবং আম্বানি। তো শেখ হাসিনা আদানি এবং আম্বানিকে বাংলাদেশে এই বিদ্যুৎ চুক্তি করেছে, একটা অসম চুক্তি। এটা নিয়ে বহু রিপোর্ট হয়েছে, বহু আলোচনা হয়েছে। তো নরেন্দ্র মোদীর ঘুষ বন্ধ হয়ে গেছে গত 4 মাস। আমার কাছে তথ্য হলো গত 4 মাস আদানি আম্বানির বিল দিতে পারছে না। অপরাপর যে সমস্ত মানে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে, কুইক রেন্টাল কিংবা আরও যে বিভিন্ন রকম, এদেরকেও ডলারে দিতে হয়। এদের সবার বিল কিন্তু ডলারে দিতে হয়। এখন সম্ভবত কিছু কিছু, আমি ঠিক নিশ্চিত না, কিছু কিছু চুক্তি সংশোধন করা হয়তো স্থানীয় মুদ্রায় বা টাকায় দেওয়ার একটা আয়োজন হয়েছে বা হচ্ছে, কিন্তু মূল চুক্তিটা এদেরকে ডলারে দিতে হয়। তো এই যে সামিট, এত মানে সিঙ্গাপুরের শীর্ষধনী, এই আপনাদের পাঠানো ডলার নিয়েই সেই সিঙ্গাপুরের শীর্ষধনী। তারপরে এস আলম, হ্যাঁ, তারও তো বিশাল বিদ্যুৎ কেন্দ্র, এবং সেও সিঙ্গাপুরে, যেহেতু তার টাকাটাকে সে পুরোপুরি ওখানে ফর্মালাইজ করেনি, এই জন্য সে এখনও শীর্ষধনী ঘোষিত হয়নি। হয়তো আগামী 2-1 বছরের মধ্যে সেও সিঙ্গাপুরের অন্যতম শীর্ষধনী ঘোষিত হয়ে যাবে, যে পরিমাণ নিয়েছে সেখানে। তো এই আমাদের রেমিটেন্সের ডলার নিয়ে তারা বিদেশে শীর্ষধনী হয় আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা। নরেন্দ্র মোদীর ঘুষ বন্ধ হয়ে গেছে। এখন যেটা হয়েছে, আমি নিউ ইয়র্কের জনতা এক্সপ্রেস বলে একটা কি বলে রেমিটেন্স হাউস আছে, আমি ওটাতে খোঁজ নিয়ে যেটা জেনেছি, একটা চিত্র আপনারা জেনে রাখুন। জেনেছি যে ওখানে প্রতিদিন গড়ে তারা $1 মিলিয়ন রেমিটেন্স পাঠাতো বাংলাদেশে, মানে তাদের মাধ্যমে লোকেরা পাঠাতো, আমাদের ভাই বোনেরা পাঠাতো। কিন্তু সেটা এখন গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে যেটা হচ্ছে, তাদের এই রেমিটেন্সের পরিমাণ $1 থেকে $1.5 লাখ, মানে 10 ভাগের 1 ভাগে নেমে এসছে, বা 8 ভাগের 1 ভাগে নেমে এসছে এই অবস্থা। আর মিশিগানের সবচাইতে বড় আমাদের কমিউনিটির, মানে বাংলাদেশিদের ঘিরে সবচাইতে বড় যে মানি ট্রান্সফার এজেন্সি, সেটার নাম হলো কুইক সেন্ড মানি ট্রান্সফার। এটার মালিক হলেন বদরুল চৌধুরী বেলাল নামের এক ভদ্রলোক। তো তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। ভদ্রলোক কোনো পলিটিক্স করেন না, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো পলিটিক্স করেন না। দেশের পলিটিক্সের সঙ্গে তার কোনো সম্পর্ক ওইভাবে নাই। কিন্তু তিনি বিং এ রেমিটেন্স হাউস ওনার, তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন, রেমিটেন্স সেন্টারদের উদ্দেশ্যে তিনি একটা ঘোষণা দিয়েছেন। বলেছেন, ভাই আপাতত টাকা পাঠাইতে আমার এখানে আসবা না, আসার দরকার নাই, তোমরা টাকা পয়সা এখন আর পাঠাইও না, তোমরা ঘরেই থাকো, কোনোভাবে কষ্ট মষ্ট করে ফ্যামিলিকে চলতে বলো। তো এই হলো 2 জায়গার অবস্থা, এবং তার ওইখানেও যথারীতি এরকম মানে 10 ভাগের 1 ভাগেরও নিচে নেমে এসছে রেমিটেন্স পাঠানোর হার। তো এই দুটো দৃষ্টান্ত আপনাদের দিলাম। আমি কিছু যারা রেমিটেন্স পাঠায়, মানে আমেরিকা তো অবশ্য মধ্যপ্রাচ্যের আমাদের ভাই বোনদের সঙ্গে তুলনীয় না, এখানে যারা রেমিটেন্স পাঠায় এরা তো ভালো ইনকাম করে, এদের সবারই অবস্থা বেশ ভালো, এবং এদের ফ্যামিলির অবস্থাও ভালো। এমন না যে তাদের প্রত্যেক মাসে রেমিটেন্স না পাঠাইলে পরিবার চলতে পারবে না, এখানকার অবস্থা এরকম না। কিন্তু তারপরও নিয়মিত পাঠায় এরকম অনেক আছে। আমি এরকম 2 জনের সঙ্গে কথা বলেছি। তো একজন আমাকে বলল, ভাই 18 তারিখে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এর মধ্যে একটা ছেলে ছিল রাহাত তার নাম, এবং রাহাতের বাবা মধ্যপ্রাচ্যে সৌদি আরবে সে থাকে, সেখানে একজন শ্রমিকের কাজ করে, মানে হাড় ভাঙা পরিশ্রম করে সে দেশে টাকা পাঠাতো এবং ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছিল। তো স্বপ্ন ছিল যে এই ছেলে একদিন পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাবে এবং সংসারের এই যে কষ্টের জীবন, এটা থেকে তারা বের হয়ে আসবে। তো সেই ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। মানে ইমোশনটা কোথায় গিয়ে ধাক্কা দিচ্ছে, খুঁজলে দেখা যাবে যাদেরকে হত্যা করা হয়েছে এই 266 জন বা 67 জন, এর মধ্যে অনেকেই হয়তো আছে যাদের বাবা বিদেশে এরকম হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, তাদের ছেলে থেকে হত্যা করা হয়েছে। তো এই ইমোশনটা যখন সে বলছে, এটা তো মানে নিশ্চয়ই সে আমাকে একা বলেনি, এটা এই ইমোশনটা নিশ্চয়ই অনেকের মধ্যেই আছে, এবং এগুলো তারা একে অপরের সঙ্গে শেয়ার করছে। তো আরেকজনকে জিজ্ঞেস করলাম যে, তো আপনারা যদি টাকা না পাঠান দেশে আপনাদের ফ্যামিলি চলবে কিভাবে?
তো সে বলল যে ভাই প্রথম কথা হলো যে আমাদের তো অতটা ফ্যামিলি নিডই না যে আমার প্রতি মাসে টাকা পাঠাইতে হবে, তারপরও যদি দরকার হয়, বললো যে আমাদের কিছু সম্পদ তো আছেই, জমি জমা আছে, তারপরে হচ্ছে যে কারো হয়তো কৃষি খামার আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে। সে নিজের কথা না, বললো যে যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদের হয়তো অত ব্যবস্থা নাই, কিন্তু যার যা আছে কিছু একটা বিক্রি করে এখন চলবে। এটা তো আর দীর্ঘদিন থাকবে না, এটা একটা পর্যায়ে গিয়ে অবস্থার অবসান হবে, তখন আমরা দরকার হলে জমি বিক্রি করে দিবে, তারপরে আবার আমরা জমি কিনবো, আবার টাকা পাঠাবো, তখন জমি কেনা হবে। হ্যাঁ, এরকম একটা মানে মনোভাব তাদের মধ্যে এসছে। আমি এটা নিয়ে খোঁজ খবর করতে গিয়ে যেটা কেউ কেউ আমাকে বলেছেন যে ভাই, টাকা যারা পাঠায় বিদেশ থেকে, এই ক্ষমতাসীনদের সমর্থক বলতে কি এখন কি অবস্থা দাঁড়িয়েছে আমরা সবাই বুঝতে পারি। হার্ডকোর সমর্থক যারা, যারা না কোনোভাবে বেনিফিশিয়ারি, তারা এখন পর্যন্ত এই সরকারকে সমর্থন করে। তো এই হার্ডকোর বেনিফিশিয়ারি যারা এই ক্ষমতাসীনদের, তারা তো দেশে রেমিটেন্স পাঠায় না, তারা বরং দেশে বিভিন্ন রকম সুযোগ সুবিধা লুটপাটের অংশীদার। তারা দেশে টাকা কামায় এবং সেখান থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা নিয়ে আসে। সুতরাং ক্ষমতাসীনদের সমর্থকরা কেউ রেমিটেন্স ওইভাবে পাঠায় না, পাঠায় হচ্ছে সাধারণ মানুষ যাদেরকে সরকার জিম্মি করেছে। তো সুতরাং এখন একজন আমাকে বললেন যে ভাই, গত নির্বাচনের আগে এই বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা আসা অ্যাবনর্মালি বেড়ে গিয়েছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তি খুব চেপে ধরেছিল একটা সত্যিকার নির্বাচনের জন্য। ধারণা করেছিল যে হয়তো সত্যিকার নির্বাচন হলে তো এরা ক্ষমতায় থাকবে না। তো ক্ষমতাসীনদের অনেকেই টাকা পয়সা বিদেশে প্রচুর পরিমাণে পাচার করেছে। পরে যখন আবার ইলেকশন ভুয়া ইলেকশন করে ফেললো, তারপর আবার সেই টাকা অনেকে ফিরিয়েও নিয়েছে, যে কারণে আমরা হঠাৎ করে দেখলাম যে রেমিটেন্স পাঠানো বেড়ে গেছে। ওই পাচার করা টাকা আবার অনেকটা, সবগুলো না হলেও একটা বড় অংশ ফেরত গেছে। অনেকেই মনে করছেন এখন এই পর্যায়ে এটা একদম পরিষ্কার যে এই ক্ষমতাসীনদের দিন ফুরিয়ে এসছে। সুতরাং এখন আবার টাকা পাচার বেড়ে যাবে বলে মনে করছেন অনেকে। কারণ যারা টাকা নিয়ে গেছেন বা ওখানে নানাভাবে অবৈধভাবে অনেক টাকা পয়সা রোজগার করেছেন, লুটপাট, বিভিন্ন রকম সরকারি আনুকূল্য নিয়ে, তারা এখন এই পরিস্থিতিতে অনেকে আবার টাকা পাচার করবে। সুতরাং হুন্ডির বাজার এখন অনেক গরম থাকবে, অনেক সেখানে ভালো রেটও হয়তো পাওয়া যাবে। মানে ব্যাংকগুলো বেশি দামের ডলার কিনবে, কিন্তু হুন্ডি মার্কেট যদি চাঙ্গা হয়ে যায় তাহলে সেটার সঙ্গে পেরে উঠবে না, কারণ ব্যাংকগুলো তো আর লাফিয়ে লাফিয়ে দাম বাড়াতে পারে না। কিন্তু হুন্ডি মার্কেটে একজন ধরেন বাংলাদেশ থেকে একটা বড় অঙ্কের টাকা ট্রান্সফার করবে, সে খুব বেশি বার্গেনিংয়ের সুযোগ তার থাকবে না। তো তাকে অনেক মানে বেশি রেটে সেটা ট্রান্সফার করতে হবে। তো হুন্ডি বাজার যখন চাঙ্গা হবে, হুন্ডিতে রেট যখন অনেক বেড়ে যাবে, তো যাদের দেশে টাকা পাঠানো খুব জরুরি, হ্যাঁ, যারা ওই রেমিটেন্স মানে ব্যাংকিং চ্যানেলে পাঠাইলে ওই কিছু কিছু আসে না ইনসেন্টিভ পায়, হুন্ডি মার্কেট বরং এখন তার চাইতে অনেক বেশি পাওয়া যাবে। এটা আগামী কয়েকদিনের মধ্যেই ঘটবে, আপনারা নিশ্চিত থাকেন। বাংলাদেশের মানুষ যেভাবে একতাবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে, জেগে উঠেছে, গুলি করে হত্যা করে খুন করে রক্ত ঝরিয়ে তাদেরকে ঘরে ফেরানো যাচ্ছে না। সুতরাং এই সময় খুব সামনে, এবং এই টাকা পাচারের ঢেউ আসবে, রেট অনেক বেড়ে যাবে। যারা রেমিটেন্স পাঠাতেন নিয়মিত, তারা একটু ধৈর্য ধরলে অনেক বেশি প্রাইস পাবেন আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই। তো এটা একটা বিষয়। আমি যে কথা বলে শেষ করব যে রেমিটেন্সের জায়গায় বেশি আলোচনা করে ফেলেছি, যে আমাদের রপ্তানির অবস্থা আমরা জানি গত 1 বছরেরও বেশি সময় ধরে সরকার রপ্তানি কন্ট্রোল করছে, কারণ ডলার নাই হয়ে যাচ্ছে, একদম দ্রুত খালি হয়ে যাচ্ছে। তো সেই আমদানি কন্ট্রোল করেছে, আমদানির কারণে ডলার যায়। তো আমদানি কন্ট্রোল করার কারণে রপ্তানি বাজারে ধস নেমেছে, রপ্তানিতে ডলার ইনকাম এখন একেবারেই নেগেটিভের দিকে চলে যাওয়ার উপক্রম হয়েছে, সেখানেও নানা নয় ছয় আছে। সুতরাং সরকারের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল হচ্ছে এই ডলার। এখন সমান্তরালে দুটো ঘটনা ঘটছে, এটা আপনারা দেখছেন, প্রতিদিন খবর হচ্ছে, আমি শেষ করবো এখনই। একটা হলো ডলারের ইনকাম মানে অবিশ্বাস্য গতিতে পতন ঘটছে, দ্রুত পড়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের ডলারের খরচ মানে বিশেষ করে বিদেশি ঋণের কিস্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এটা আগামী 2-1 বছরের মধ্যে আরও ভয়াবহ বাড়বে, কারণ যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, $150 বিলিয়ন আপনাদেরকে বললাম, এগুলার সবগুলার কিস্তি এখনো শুরু হয়নি। এই সামনে আস্তে আস্তে এগুলা প্রতি মাসেই বাড়তে থাকবে, প্রতি বছরে আরও বাড়তে থাকবে। ফলে এইটা একদিকে রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, আরেকদিকে রক্ত সাফিসিয়েন্টলি শরীরে ঢুকছে না, মানে সরকারের শরীরে। সুতরাং এইটা মানে ডলার ডেফিনেটলি সরকারের শরীরে রক্ত। এখন এই রক্ত শূন্য হতে আমার কাছে মনে হয় না আর খুব বেশি দেরি আছে, আপনাদের কি মনে হয় জানি না। আর রক্ত শূন্য হলে, একটা শরীর রক্ত শূন্য হয়ে গেলে সেটার পরিণতি কী হয় এটা আমাদের সবার জানা।
এখন অপেক্ষার পালা, দেখা যাক কি ঘটে। ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ।